বিশাল জনসংখ্যার ঘনত্বের ব্যাপারটিকে বাদ দিলেও বাংলাদেশের জনসংখ্যার সবথেকে বিস্ময়কর যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে দেশটির অধিকাংশ মানুষই ইসলাম ধর্মের অনুসারী। খেয়াল করলে দেখবেন আশেপাশের কোনো দেশ ইসলাম প্রধান নয়, যেখানে বাংলাদেশের 90% মানুষই মুসলিম। প্রায় 14 কোটি মুসলমান জনসংখ্যা নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার অধ্যুষিত দেশে পরিণত হয়েছে দেশটি। একইভাবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে মুসলিম ধর্মের উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ এবং সাম্রাজ্যের সফল উপনিবেশিকের মাধ্যমে ইসলাম ধর্ম দক্ষিণ এশিয়ায় ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তারপরেও পাকিস্তান ছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে, যেমন বর্তমান নেপাল, ভুটান, মায়ানমার এবং ভারতের অনেক অঞ্চলগুলোতেই ইসলাম ধর্ম বাংলাদেশের মতো এতটা গভীর চাপ রেখে যায়নি। কিন্তু কেন এবং কিভাবে ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম হয়ে উঠল, জানার আগে দেখা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ফেলুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন এবং কিভাবে ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম হয়ে উঠল, এর উত্তরের জন্য আমরা অনুসন্ধান করব ইসলাম কিভাবে বাংলাদেশের প্রথম আধিপত্য অর্জন করেছিল। বাংলাদেশে অবস্থিত বেঙ্গল ডেল্টা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল আরব বণিকদের বাণিজ্যের পথ ছিল। এই অঞ্চলে মুসলমানদের সূচনার প্রথম লক্ষণগুলির একটি উল্লেখ্য যে এখানে বেঙ্গল ডেল্টা বা গঙ্গের দ্বীপ বলতে বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিকে বোঝায়। আরব বণিকদের মধ্যে খুব বেশি ধর্মপ্রচারক না থাকলেও মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকের অঞ্চলগুলিতে ইসলাম ধর্ম স্থাপন এবং ব্যবসায়ীদের ভূমিকা ছিল অপরিসীম। এই ব্যবসায়ী ছিলেন বাংলার আসা প্রথম মুসলিম। প্রথম বাংলার দক্ষিণ দিকের অঞ্চলগুলিতে তাদের সম্প্রদায়গুলো বাণিজ্যিক কুটি স্থাপন করেন এবং তাদের বাংলা বিজয়ের মাধ্যমে প্রথমবারের মতো বাংলা অঞ্চলে ইসলামের আবির্ভাব ঘটে। শুরু থেকেই মুসলিম বিজয়ী দ্রুততার বর্ধনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার ফলে ইসলামকে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার উত্তর অংশ এবং সেখান থেকে সিরিয়া, আইবেরিয়া দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। পশ্চিম ও মধ্য এশিয়া, আফ্রিকা মুসলমানদের এত বিজয় সত্ত্বেও বহু শতাব্দী ধরে তারা ভারতীয় উপমহাদেশে সফলভাবে প্রবেশ করতে পারেনি। আসলে ইসলাম ধর্ম বিশ্বাস এই অঞ্চলগুলোতে পৌঁছতে প্রায় 600 বছরেরও বেশি সময় লেগেছে। দশম শতকের সামানি সাম্রাজ্য তুর্কিদাস সেনাপতি বা মামলু আলপোদাগিরের মাধ্যমে ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম বিজয়ের সূচনা হয়েছিল। সামানি সাম্রাজ্য ছিল পারস্য অঞ্চলের বিশাল একটি অংশ নিয়ে বিস্তৃত। যদিও দাস সেনাপতিদেরকে মামলুক বলা হয়, তবু মুসলিম সংস্কৃতিতে তারা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। দাসর অর্থ এই নয় যে তারা নিম্ন শ্রেণীর মানুষদের মতো জীবনযাপন করতেন। মামলুকদের এরকমের অনেক উদাহরণ আছে যে তারা তাদের জীবনের বিভিন্ন সময় সামরিক এবং রাজনৈতিকভাবে প্রচুর ক্ষমতার অধিকারী ছিলেন, যেমনটা হয়েছিল আয়ত্তুদ্দিনের সাথে, যার ফলস্বরূপ তিনি সামানি সাম্রাজ্যের সাথে বিদ্রোহ করেন আর আফগানিস্তানের গাজায় নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরের বছরই আত্মত্যাগিনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার জামাতা সফওয়াতেগিন। পরবর্তীতে তিনি গজনবী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হিন্দু ও শাহী সাম্রাজ্যের পাশে মুসলিম সাম্রাজ্য গজনবী সাম্রাজ্য প্রতিষ্ঠায় শাহী সাম্রাজ্যের রাজা একমত হতে পারেনি, তাই তারা গজনবী সাম্রাজ্যের আক্রমণ চালায়। আক্রমণের ফলে শুরু হয় যুদ্ধ এবং আসাম রাজ্যের মধ্যে যুদ্ধ চলতে থাকে প্রায় 1 বছর পর্যন্ত। যুদ্ধ চলাকালীন মুহূর্তে শাহী রাজবংশ তাদের হিন্দু রাজবংশগুলোকে গজনবী রাজবংশের বিপদ সম্পর্কে সতর্ক করেন এবং মুসলিমদের বিরুদ্ধে একত্রে লড়াই করার আহ্বান জানান। কিন্তু 1008 সালে সাপ্তাগিনীর পুত্র মোহাম্মদ গজনবী শাহী সাম্রাজ্যের পরিকল্পনাকে বন্ধ করে দিয়ে তাদেরকে পরাজিত করে। তাই গজনবী সাম্রাজ্য প্রসারিত হয়ে পৌঁছায় পাকিস্তানের লাহোর পর্যন্ত। তবে তাদের এই সাম্রাজ্যের বিস্তার এখানেই থেমে থাকেনি। গজনবীরা দক্ষিণে হিন্দু সাম্রাজ্যগুলোতে ধন সম্পদের একটি বৃহত্তর সম্ভাবনা খুঁজে পান। তাই মাহমুদ গজনবী ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে থাকেন এবং সেখানকার শহরগুলিকে দখল করতে থাকেন। কিন্তু এক সময় এসে তাদের সাম্রাজ্যের বিস্তার থেমে যায়। পশ্চিম দিক দিয়ে সেলুলাস তুর্কিদের আগমন ঘটে। তখন গজনবী সাম্রাজ্যকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়, হারাতে হয় পশ্চিম দিকের অঞ্চলগুলোকে। 1186 সালের লাহোর বিজয়ের মাধ্যমে উৎখাত ঘটে ঘুরি রাজবংশের আর ধ্বংস হয়ে যায় গজনবী রাজবংশ। ঘুরি সাম্রাজ্য ছিল প্রথম সাম্রাজ্য যারা বাংলা জয় করেছিল এবং দ্বাদশ শতকের শুরুতে এই সাম্রাজ্যের হাত ধরে দক্ষিণ দিকে ইসলামের ভিত্তি স্থাপিত হয়। ঘুরি সাম্রাজ্যের একজন ঘুরি জেনারেল ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি,
যিনি 1204 সালে বাংলা জয় করেন। সাবেক আয়ত্তগিনের মতোই বখতিয়ার খিলজি ছিলেন একজন তুর্কি বংশোদ্ভূত মামলুক। ইতিহাস থেকে জানা যায় যে তিনি সেন সাম্রাজ্যের রাজা লক্ষণ সেনকে মাত্র 18 জন সৈনিক দ্বারা পরাজিত করে এবং সেই সাম্রাজ্যের রাজধানী পশ্চিমবঙ্গের নদ্বীপকে অধিকারে আনেন। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খিলজি সে অঞ্চলগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে একজন করে সেনাপতির হাতে শাসনভার অর্পণ করে। তারপর তিনি প্রতিষ্ঠা করে নিজের মামলুক সাম্রাজ্য এবং সালতানাত। 3 শতাব্দীর বেশি সময় পর্যন্ত দিল্লি সালতানাতের 5টি রাজবংশ সফলভাবে টিকে থাকে। প্রথমে তুর্কিরা, পরে মঙ্গলেরা, এভাবে 5টি রাজবংশ মিলে শেষ পর্যন্ত ভারত ভূখণ্ডের বিশাল একটি অংশ দখল করে ফেলে মুসলিমরা। এটা ছিল উপমহাদেশে ইসলাম বিকাশের মূল সময়কাল। প্রথম দিকে বৌদ্ধ ধর্ম ছিল বাংলার মূল ধর্ম। এর পাশাপাশি হিন্দুরাও এই অঞ্চলে বসবাস করত। যদিও এশিয়া তৎকালীন বৌদ্ধ সাম্রাজ্যের আক্রমণে বাংলা সরাসরি প্রভাবিত হয়নি, তবুও মঙ্গল সৈন্যদের আধিপত্য হিন্দু শরণার্থীদের পালিয়ে বেড়াতে হয়েছিল। বাংলা মুসলিমদের দখলে আসার পর বিভিন্ন সুফি দরবেশ পীরেরা বাংলায় আসা এবং ধর্ম প্রচারের সুযোগ লাভ করে। এমনি একজন বিখ্যাত সুফি দরবেশ ছিলেন ইয়েমেন থেকে আগত শেখ শাহজালাল। তিনি তার 360 জন সফর সঙ্গীকে নিয়ে বাংলার সিলেট অঞ্চলে সফর করেন। ফলস্বরূপ বাংলা অঞ্চলে মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইসলামের উন্নতির ফলে হিন্দু বৌদ্ধ বিহার ধীরে ধীরে কমে যেতে থাকে। 1343 সালে দিল্লির সালতানাত বলা হয়। এ সময় বেশিরভাগ সন্ন্যাসী বৃক্ষণরা বাংলা ছেড়ে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ও নেপালের পাহাড়গুলোতে চলে গিয়েছিল। ততদিনে বাংলা অঞ্চলটি কয়েকটি শাসক দ্বারা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। পরবর্তী দশকগুলোতে বাংলা সালতানাত দ্বারা পুরোপুরি বাংলাকে একত্রিত করা হয় এবং এর স্বায়ত্তশাসন চলে যায় দিল্লির সুলতানির শাসনের অধীনে। ধীরে ধীরে মুসলিম জনসংখ্যার অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলোকে ছাড়িয়ে যেতে শুরু করে এবং এর দ্বারা চলতে থাকে 16শো শতাব্দী পর্যন্ত। 1576 সালে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সালতানাত ভেঙে যায় এবং 1610 সালে বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে ঢাকাকে মোগল সাম্রাজ্যের প্রাদেশিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। এ সময় কৃষিক্ষেত্রের মাধ্যমে বাংলা অঞ্চলে সামাজিক এবং অর্থনৈতিকভাবে দ্রুত বৃদ্ধি লাভ করতে থাকে। পঞ্চদশ শতাব্দীর শুরু থেকে বাংলা নদীগুলো অভাবনীয় রূপান্তর ঘটে। এর ফলে বাংলা ধীরে ধীরে সমৃদ্ধশালী হতে থাকে। যেমন নৌ ব্যবস্থার উন্নতি, অন্যান্য অঞ্চলের সাথে বাংলার ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি পায় এবং নদী প্রবাহের বৃদ্ধির ফলে কৃষিকাজের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে চালের উৎপাদন এত বেড়ে গিয়েছিল যে প্রথমবারের মতো এটি একটি বড় রপ্তানি পণ্য হয়ে দাঁড়ালো। বাংলার ব্যাপক উন্নতিকে মোগল সাম্রাজ্যের বিজয়ের কারণ হিসেবে ধরা হয়। এই সময় গ্রামীণ জনসংখ্যার ভিত্তিতে তৈরি হয়ে গিয়েছিল। তখন বাংলা অঞ্চলটি প্রচুর পরিমাণে বন জঙ্গলে আচ্ছাদিত ছিল। প্রথম দিকে মুসলিমদের হাত ধরেই কৃষি ক্ষেত্রের বিকাশ ঘটতে থাকে। তাই তাদের মধ্যে অনেকে অনুদান হিসেবে জমি পেতেন। যারা জমি পেতেন তারা জঙ্গল পরিষ্কার করে সেগুলোকে কৃষি কাজের উপযোগী করতেন এবং মসজিদ নির্মাণ করতেন। যেহেতু মুসলমানদের প্রধান উপাসনালয় হলো মসজিদ, তাই বিভিন্ন অঞ্চল থেকে এসে মানুষ বসবাস শুরু করে। বাংলার ইসলামের সর্বাধিক বিকাশ ঘটেছিল বাংলার অর্থনীতি বিকাশের সাথে তাল মিলিয়ে। সে সময় কৃষি কাজকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হতো। মামলুক সালতানাতের সময় বাংলার ইসলাম ছিল শাহী সংস্কৃতির একটি অংশ, যা ধনী অভিজাতদের সাথে সম্পর্কিত ছিল। যেমন তাদেরকে আমলা, সৈনিক, বিচারক, প্রশয়, বিদেশি বংশোদ্ভূত বলে ভাবা হতো। যদিও বাংলা ইসলামের বিকাশের ক্ষেত্রে ধর্মকে চাপিয়ে দেওয়ার বিষয়টি ছিল না, কিন্তু স্থানীয় বহু সম্পদ তাদের অধীনে চলে যাওয়ায় খুব সহজে ইসলাম বিকাশ লাভ করতে শুরু করে। মোগল শাসন আমলে কাগজের ব্যাপক প্রচার শুরু হয়। উন্নতি হতে থাকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সেক্টর সমূহে। কাগজের প্রসারের মৌখিক ঐতিহ্যকে পিছনে ফেলে চালু হয় লিখিত শব্দের প্রযুক্তি। তাই পবিত্র কোরআনের বিস্তৃতি ঘটতে থাকে খুব দ্রুত। পবিত্র কোরআনের বিস্তার আঞ্চলিক সংস্কৃতিগুলোকে প্রভাবিত করে ও মানুষ ইসলামী সংস্কৃতিকে সহজভাবে গ্রহণ করে এবং তাদের সংস্কৃতিতে ইসলাম ধর্মকে জায়গা করে দেয়। মোগল সাম্রাজ্যের অবসানের পর বাংলা এবং আফগানিস্তানের সবথেকে বেশি সংখ্যক মুসলিম বসবাস করতে শুরু করে। অবশেষে ভারত স্বাধীন আইন 1947 সালে ধর্মবিশ্বাসের ভিত্তিতে উপনিবেশিকগুলোকে বিভক্ত করা হয়। ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান এমন একটি রাষ্ট্র হিসেবে জন্ম নেয় যা ভারতের অন্যদিকে বাংলা জনগোষ্ঠীকে নিয়ে একটি আলাদা ভূখণ্ডে পরিণত হয়, আর পাকিস্তানের বাংলা অঞ্চলটির নাম হয় পূর্ব পাকিস্তান। অবশেষে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলা অঞ্চলটি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় এবং বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়।